আগের ভিডিওতে আমরা প্রথম পর্বের যেগুলো জেনেছিলাম, চিত্রণ কাকে বলে, কখন একটা অপেক্ষক চিত্রণ হবে বা কখন একটা অপেক্ষক চিত্রণ হবে না, প্রাকবিম্ব, প্রতিবিম্ব, ডোমেইন, কোডোমেইন, রেঞ্জ, এগুলো সব জেনেছিলাম। তারপর জেনেছিলাম চিত্রণের প্রকারভেদ। কি জেনেছিলাম চিত্রণের প্রকারভেদ সম্পর্কে? ওয়ান ওয়ান ম্যাপিং বা এক এক চিত্রণ। ঠিক আছে, ওয়ান ওয়ান ম্যাপিং বা এক এক চিত্রণ। এইবার যেটা জানবো সেটা হচ্ছে মেনি ওয়ান ম্যাপিং। মেনি ওয়ান ম্যাপিং বা বহু এক চিত্রণ। মেনি ওয়ান ম্যাপিং বা বহু এক চিত্রণ। দেখো, এটা নামেই এর সংজ্ঞাটা লুকিয়ে আছে। কি বলেছে? বহু এক চিত্রণ, তাই না? বহু এক চিত্রণ, এই কথাটার মানে হচ্ছে, মনে করো আমি বললাম এফ ম্যাপস এ টু বি। এফ ম্যাপস এ টু বি চিত্রণটিকে মেনি ওয়ান চিত্রণটিকে মেনি ওয়ান বা বহু এক চিত্রণ বলা হবে যদি বি সেটের কোনো পদের একাধিক প্রাকবিম্ব থাকে। একাধিক প্রাকবিম্ব থাকে। বি সেটের কোনো পদের একাধিক প্রাকবিম্ব থাকে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা একটু ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করি। দেখো, আমি এখানটায় কি লিখেছি? বি সেটের কোনো পদের একাধিক প্রাকবিম্ব থাকে, এটা বলেছি আমি, তাই না? তাহলে মনে করো আমি এখানটায় দুটো সেট আঁকছি, এ আর বি। এই আমার একটা, মনে করো, এ সেট। হ্যাঁ, এই আমার একটা এ সেট, আর এই মনে করো আমার একটা বি সেট। এটা এ সেট, এটা বি সেট। এদের দুজনের মধ্যে এফ নিয়মটা সম্পর্ক স্থাপন করছে। এই এ সেটে মনে করো চারটে পদ আছে। এ ওয়ান, এ টু, এ থ্রি, এ ফোর। চারটে পদ আছে, এ ওয়ান, এ টু, এ থ্রি, এ ফোর। আর বি সেটে মনে করো তিনটে পদ আছে। বি সেটের মনে করো তিনটে পদ আছে, বি ওয়ান, বি টু, বি থ্রি। এইবার মনে করো এই এ ওয়ান পদটা এফ নিয়মে যুক্ত হয়েছে বি থ্রির সাথে। এ ওয়ান পদটা এফ নিয়মে যুক্ত হয়েছে বি থ্রির সাথে। এ টু পদটা এফ নিয়মে যুক্ত হয়েছে বি ওয়ানের সাথে। ঠিক আছে, আবার এ থ্রি পদটা এফ নিয়মে যুক্ত হয়েছে বি টুর সাথে, এবং এ ফোর পদটাও এফ নিয়মে যুক্ত হয়েছে আবার সেই বি টুর সাথেই। তাহলে এখানটায় একটা জিনিস বিচার করে দেখো, এ থ্রি এবং এ ফোর এই দুইজনের প্রাকবিম্ব, আর বি টুটা হচ্ছে প্রতিবিম্ব, তাই না? বি টুটা হচ্ছে প্রতিবিম্ব। তাহলে বি টু পদের দুটি প্রাকবিম্ব এ থ্রি ও এ ফোর। বি টু পদের দুটি প্রাকবিম্ব এ থ্রি ও এ ফোর। এই ধরনের যে চিত্রণ, এই যে একটা পদ কোথায়? বি সেটে। বি টু কোথায়? বিলংস টু বি, তাই না? বি টু কোথায়? বিলংস টু বি। তাহলে এই যে বি সেটের বা কোডোমেইনের কোনো পদের একাধিক প্রাকবিম্ব বর্তমান। ঠিক আছে, কোডোমেইনের একাধিক প্রাকবিম্ব বর্তমান কোথায়? এ সেটে। এই যে এ থ্রি আর এ ফোর কোথায় আছে? এ সেটে আছে। দ্যাট মিনস ডোমেইনে আছে।
কারণ এই যে ফার্স্টেরটা হয় ডোমেইন, সেকেন্ডেরটা হয় কোডোমেইন। তাহলে কোডোমেইনের একাধিক পদের, কোডোমেইনের একটি পদের একাধিক প্রাকবিম্ব কোথায়, ডোমেইনে যদি থাকে তখন সেটাকে বলা হবে মেনি ওয়ান ম্যাপিং বা বহু এক চিত্রণ। ঠিক আছে, তাহলে কি বলবো আমরা, কোডোমেইনের কোনো পদের ডোমেনে একাধিক প্রাকবিম্ব বর্তমান, একাধিক প্রাকবিম্ব বর্তমান, তখন সেটাকেই বলা হবে কি, মেনি ওয়ান, বহু এক। ঠিক আছে, বহু পদের একজনই প্রতিবিম্ব, নামেই লুকিয়ে আছে দেখো সংজ্ঞা, বহু এক, তাহলে অনেকগুলো পদের একটাই প্রতিবিম্ব, নামেই লুকিয়ে আছে সংজ্ঞা। তাহলে মেনি ওয়ান ম্যাপিং। ঠিক আছে, মেনি ওয়ান ম্যাপিং। এরপর যেটা আমরা জানবো সেটা হচ্ছে অন টু ম্যাপিং। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা খুব আসে পরীক্ষায়, তাই আমি এটাকে ভিভিআই দিচ্ছি। অন টু ম্যাপিং, অন টু ম্যাপিং বা এটাকে উপরিচিত্রণও বলা হয়। অন টু ম্যাপিং বা উপরিচিত্রণ, বা এটার আরো একটা নাম আছে সারজেকশন। 1 যেমন ছিল ইনজেকশন, তেমন এটা হচ্ছে সারজেকশন। ঠিক আছে, তাহলে 1 যেমন ছিল ইনজেকশন, এটা হচ্ছে সারজেকশন। অন টু ম্যাপিং খুব ইম্পর্টেন্ট। এটা কাকে বলে অন টু ম্যাপিং? কোনো একটা চিত্রণ, তাকে আমরা অন টু ম্যাপিং বলবো যদি তার কোডোমাইনের প্রত্যেকটি পদের অন্তত একটি প্রাকবিম্ব থাকবে। কোডোমাইনের প্রত্যেকটি পদের অন্তত একটি প্রাকবিম্ব থাকবে। ঠিক আছে, কোডোমাইনের প্রতিটি পদের অন্তত পক্ষে একটি প্রাকবিম্ব থাকবেই থাকবে। যেমন ধরো মনে করো আমি যদি, আচ্ছা আগে এটা সংজ্ঞাটা লিখে নিই। এফ ম্যাপস এ টু বি, চিত্রণকে উপরিচিত্রণ বলা হবে। উপরিচিত্রণ বলা হবে যদি কোডোমেইন, কোডোমেইন বলতে দ্বিতীয় থেকে আছে বি, দ্বিতীয় থেকে আছে, এখানটায় দেখো দ্বিতীয় থেকে আছে বি, তাই তো, যদি কোডোমেইন অর্থাৎ বি সেটের ডোমেইন, ডোমেইন বলতে প্রথমে কে আছে, ডোমেইন বলতে প্রথমে কে আছে এ, ডোমেইন অর্থাৎ এ সেটে অন্তত পক্ষে একটি প্রাকবিম্ব অবশ্যই থাকে, অবশ্যই থাকে। ঠিক আছে, আচ্ছা এইটার আমি দুটো চিত্র এঁকে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো আমি দুটো চিত্র আঁকবো। মনে করো এই একটা সেট এ, এই একটা সেট বি, দুটো সেট। ঠিক আছে, একটা এ সেট আর একটা বি সেট, এদের দুজনের মধ্যে এফ নিয়ম সম্পর্ক স্থাপন করেছে। ঠিক আছে, এ সেটের পদগুলো মনে করো এই একটা পদ A1, এই একটা পদ A2, এই একটা পদ A3। বি সেটে মনে করো এই একটা পদ B1, এই একটা পদ B2, এই একটা পদ B3 আর এই আর একটা পদ B4। ঠিক আছে, B3 আর B4। ঠিক আছে, আচ্ছা এইবার ধরো এফ নিয়মের সাথে যুক্ত হয়ে A1 সম্পর্ক স্থাপন করেছে B1 এর সাথে,
A2 ও সম্পর্ক স্থাপন করেছে B1 এর সাথে, আর A3 সম্পর্ক স্থাপন করেছে B3 এর সাথে। A3 সম্পর্ক স্থাপন করেছে B3 এর সাথে। এই হলো একটা চিত্র। আরেকটা চিত্র আঁকছি আমি। ধরো এটা একটা সেট A, এটা আরেকটা সেট B। A সেটে তিনটে পদ আছে A, B, C, আর B সেটে পদ আছে হচ্ছে ধরো 1, 2, 3। এবার ধরো এদের দুজনের মধ্যে সম্পর্ক স্থাপন করছে F। এই F সম্পর্কের অন্তর্গত হয়ে A যুক্ত হয়েছে 2 এর সাথে, B যুক্ত হয়েছে 1 এর সাথে, C যুক্ত হয়েছে ধরো 3 এর সাথে। তাহলে দুটো চিত্র ভালো করে খেয়াল করো এখানে, এখানে এই যে জায়গায় বাঁ দিকের চিত্রটাতে দেখো তো B2 এবং B4 এর কিন্তু কোনো প্রি ইমেজ নেই বা প্রাকবিম্ব নেই। B2 এবং B4 এর কোনো প্রাকবিম্ব নেই, বা ধরো A1 থেকে কোনো পদ B2 বা B3 এর সাথে যুক্ত হয়নি। এ সেট থেকে কোনো পদ B2 বা B3 এর সাথে, B2 বা B4 এর সাথে যুক্ত হয়নি, তাহলে কোনো প্রাকবিম্ব নেই। কিন্তু আমি বলেছিলাম অন্তত পক্ষে একটি প্রাকবিম্ব অবশ্যই থাকতে হবে, কিন্তু এখানটাতে তো সেটা থাকছে না। তাহলে এটা উপরিচিত্রণ নয়। কিন্তু এখানে দেখো তো প্রতিটি পদের A তার প্রতিবিম্ব 2 বা 2 তার প্রতিবিম্ব A, প্রাকবিম্ব A। একই রকম ভাবে B তার প্রতিবিম্ব 1 বা ঘুরিয়ে বললে 1 তার প্রাকবিম্ব 2, C তার প্রতিবিম্ব 3 বা ঘুরিয়ে বললে 3 তার প্রাকবিম্ব C। তাহলে প্রতিটি পদের প্রাকবিম্ব বর্তমান, প্রতিটি পদের প্রাকবিম্ব বর্তমান, তাহলে এটা কিন্তু একটা উপরিচিত্রণ, ঠিক আছে, এটা একটা উপরিচিত্রণ। আচ্ছা, এখানটাতে একটা জিনিস ভালো করে খেয়াল রাখতে হবে তোমাদের। এই জায়গাটা একটু মার্কিং করবে, এই জায়গাটা ভালো করে তোমাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, দেখো এখানটায় আমি যদি ইমেজ সেটটাকে F অফ A দিয়ে ডিনোট করি, তাহলে ইমেজ সেটের মধ্যে কে কে আছে? দেখো, ইমেজ বলতে কি, B1 মানে যারা যুক্ত হয়, কোডোমেইনে যারা যুক্ত হয় সেটাকেই ইমেজ বলে। তাহলে এই যে B1 যুক্ত হয়েছে আর B3 যুক্ত হয়েছে, তাই তো? B1 যুক্ত হয়েছে, B3 যুক্ত হয়েছে, আর B3 যুক্ত হয়েছে, ঠিক আছে? তাহলে ইমেজ সেটটা হচ্ছে এগুলো। ইমেজ বলতে কোডোমেইনে যে পদগুলো যুক্ত হয়, তাহলে B1 যুক্ত হয়েছে, B3 যুক্ত হয়েছে, তাহলে ইমেজ সেটটা হচ্ছে B1 B3। এবার দেখো এই যে B1 B3 এরা B সেটের অন্তর্গত পদ, তাই তো? B1 B3 B সেটের অন্তর্গত পদ, আর সেই অন্তর্গত পদ নিয়ে FA তৈরি। ভালো করে দেখো, মার্কিং করো এই জায়গাটা। B1 আর B3 নিয়ে FA ইমেজ সেট, আর সেই B1 B3 B সেটের অন্তর্গত, তাই তো? B1 B3 belongs to B, B1 B3 belongs to B সেট। এইবার তাহলে এই যে B সেটের অন্তর্গত পদ নিয়ে তৈরি FA, তার মানে FA টা হচ্ছে সাবসেট অফ B। কিন্তু এইখানে যদি আমি ইমেজ সেট তার নাম FA বলতাম, তাহলে ইমেজ বলতে যারা কোডোমেইন যুক্ত হয়, কোডোমেইনের যারা যুক্ত হয়, কে কে যুক্ত হয়েছে? 1 2 আর 3।
1 2 আর 3 তিনজনেই যুক্ত হয়েছে, তাহলে তিনজনেই হবে এখানে। যারা যুক্ত হবে তারাই ইমেজ, যারা যুক্ত হবে তারাই ইমেজ। তাহলে এই যে ইমেজ সেট কি 1 2 3। আবার দেখো তো বি সেটটাও 1 2 3 না, আবার বি সেটটাও 1 2 3 না। তাহলে এফ এ ইকুয়াল টু বি, তাই তো, এফ এ ইকুয়াল টু বি, তার মানে ইমেজ সেট যদি কোডোমেইনের সমান হয় সেটাকেই বলবো আমরা উপরিচিত্রণ। ঠিক আছে, তাহলে উপরিচিত্রণের ক্ষেত্রে তাহলে কি বলবো, উপরিচিত্রণের ক্ষেত্রে, উপরিচিত্রণের ক্ষেত্রে ইমেজ সেট এবং কোডোমেইন পরস্পর, ইমেজ সেট এবং কোডোমেইন পরস্পর সমান, ইমেজ সেট এবং কোডোমেইন পরস্পর সমান উপরিচিত্রণের ক্ষেত্রে। ঠিক আছে, এইবার মনে করো আমার পরীক্ষায় অঙ্ক আসলো, দিয়ে বলল সেটা উপরিচিত্রণ কিনা আমাকে যাচাই করতে বা প্রমাণ করতে। সেক্ষেত্রে আমাকে কিছু স্টেপ মেনটেন করে অঙ্কটা করতে হবে। ঠিক আছে, দেখো কি কি স্টেপ আমি করব, আগে সেই স্টেপগুলো আমি এখানে ধাপে ধাপে লিখবো। আমি লেখার পর ভিডিওটা পজ করে তোমরা এটা লিখে নেবে, কারণ এটা পরীক্ষায় অঙ্ক করার সময় কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, দেখো তাহলে দেখো আমি এখানটায় ধাপগুলো পরপর বলছি। মনে করো তোমাকে বলল এফ ম্যাপস এ টু বি। ঠিক আছে, এফ ম্যাপস এ টু বি, তাহলে এ হচ্ছে তোমার ডোমেইন, এ হচ্ছে তোমার ডোমেইন, বি হচ্ছে তোমার কোডোমেইন, কোডোমেইন। ঠিক আছে, তাহলে ফার্স্ট স্টেপ কি করতে হবে, তোমাকে বি সেটের যে কোনো একটা পদ ওয়াই ধরে নিতে হবে কোডোমেইনের। তাহলে মনে করতে হবে, মনে করি উপক্ষেত্রের যে কোনো একটি পদ, উপক্ষেত্রের যে কোনো একটি পদ, উপক্ষেত্রের যে কোনো একটি পদ ওয়াই, অর্থাৎ উপক্ষেত্র বলতে কোডোমেইন বি, উপক্ষেত্র বলতে কোডোমেইন বি, অর্থাৎ ওয়াই বিলংস টু বি। ঠিক আছে, ওয়াই বিলংস টু বি। ঠিক আছে, এরপরে নেক্সট স্টেপ কি, তোমাকে ওয়াই ইকুয়াল টু এফ এক্স সমীকরণ গঠন করতে হবে। ওয়াই ইকুয়াল টু এফ এক্স সমীকরণ গঠন করতে হবে, সমীকরণ গঠন করতে হবে। ঠিক আছে, সমীকরণ গঠন করতে হবে। নেক্সট স্টেপ 3 নাম্বার, এক্স কে তারপর এক্স কে ওয়াই এর আকারে প্রকাশ করতে হবে, ওয়াই এর আকারে প্রকাশ করতে হবে। অর্থাৎ ধরো আমি বললাম এক্স ইকুয়াল টু জি ওয়াই, এক্স ইকুয়াল টু জি ওয়াই, এক্স এর আকারে তোমার এটাকে প্রকাশ করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, তারপর যদি ওয়াই এর সকল মানে এক্স এর মান এ সেটে উপস্থিত হয়, তাহলে লাস্ট স্টেপ 4, ফর অল ওয়াই বিলংস টু বি এর জন্য যদি, ফর অল এই চিহ্নটার নাম হচ্ছে ফর অল, সমস্ত মানে, ফর অল সমস্ত মানে ওয়াই বিলংস টু বি এর জন্য যদি এক্স সংজ্ঞাত এবং এক্স বিলংস টু এ হয়, ফর অল ওয়াই বিলংস টু বি এর জন্য যদি এক্স সংজ্ঞাত এবং এক্স বিলংস টু এ হয়, তাহলে এই 4টে স্টেপ যদি মেনটেন করে চলে তাহলেই সেটাকে আমরা বলবো একটা, তাহলেই সেটাকে বলবো একটা আমরা উপরিচিত্রণ, উপরিচিত্রণ। ঠিক আছে, উপরিচিত্রণ। দেখো এইবার আমরা এটা অঙ্কে কি করে অ্যাপ্লাই করছি। মনে করো তোমাকে বলল
দুটো উদাহরণ দিয়ে আমি দেখাবো, একটাতে উপরিচিত্রণ হবে আর একটাতে উপরিচিত্রণ হবে না। মনে করো তোমাকে বলল এফ ম্যাপস এন টু ডি এবং এফ এক্স ইকুয়াল টু 2x মাইনাস 1 দ্বারা সংজ্ঞাত। 2x মাইনাস 1 দ্বারা সংজ্ঞাত। 2x মাইনাস 1 দ্বারা সংজ্ঞাত। ঠিক আছে। আচ্ছা, এইবার এখানটায় n মানে কি? স্বাভাবিক সংখ্যার সেট। n মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, আর ডি কে ধরো আমি বললাম বিজোড় সংখ্যার সেট। ডি কে ধরো আমি বললাম বিজোড় সংখ্যার সেট। ডি কে ধরো আমি বললাম বিজোড় সংখ্যার সেট। ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আমরা কি বলেছি, এটা উপরিচিত্রণ কিনা আমি এবার যাচাই করব, উপরিচিত্রণ হবে কিনা আমি যাচাই করব। তাহলে দেখো আমরা কি বলেছি, প্রথমে আমরা কি করব, উপক্ষেত্রের যে কোনো পদ ওয়াই ধরে নেব। উপক্ষেত্র যে কোনো পদ ওয়াই, এখানে আমার উপক্ষেত্র বলতে কোনটা আছে দেখো, সম্পর্কটা কি বলেছিল, এফ ম্যাপস এন টু ডি। এন হচ্ছে ক্ষেত্র, ডি হচ্ছে উপক্ষেত্র। ঠিক আছে, ডি হচ্ছে উপক্ষেত্র। আমি মনে করছি এই উপক্ষেত্রের যে কোনো পদ ওয়াই তোমাকে ধরে নিতে হবে। ওয়াই বিলংস টু ডি, ওয়াই বিলংস টু ডি। ডি বলতে বিজোড় সংখ্যা, এই যে ডি বলতে বিজোড় সংখ্যার সেট। ঠিক আছে, ডি বলতে বিজোড় সংখ্যা। আচ্ছা, এবার আমাকে কি করতে হবে, নেক্সট স্টেপ কি বলেছি, ওয়াই ইকুয়াল টু এফ এক্স সমীকরণ গঠন করতে হবে। তাহলে দেখো ওয়াই ইকুয়াল টু এফ এক্স, এফ এক্স বলতে আমাকে দেওয়া ছিল 2x মাইনাস 1। তাহলে ওয়াই ইকুয়াল টু 2x মাইনাস 1। তারপর কি ছিল, এক্সকে ওয়াই এর আকারে প্রকাশ করতে হবে। তাহলে এখানটায় আমি কি করব, দেখো -1কে যদি তুমি এপাশে নিয়ে আসো, তাহলে ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 2x, ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 2x। তাহলে এক্স ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে, ওয়াই প্লাস 1/2। দেখো এই যে ওয়াই এর আকারে কিন্তু প্রকাশ হয়ে গেল, এই যে এক্স ইকুয়াল টু কিন্তু ওয়াই এর আকারে তোমার প্রকাশ হয়ে গেল। ঠিক আছে, এইবার দেখো এই যে ওয়াই কি ছিল, বিলংস টু ডি মানে বিজোড় সংখ্যা। তার মানে ওয়াই এর মানগুলো কেমন, 1, 3, 5, 7 অ্যান্ড সো অন চলতেই থাকছে, তাই না? আচ্ছা, ওয়াই যদি বিজোড় সংখ্যা হয় তাহলে ওয়াই প্লাস 1 কি হবে, ওয়াই প্লাস 1 কি হবে, ওয়াই যদি বিজোড় সংখ্যা হয় ওয়াই প্লাস 1 কি, যদি 1 ভাবো তার সাথে প্লাস 1 করলে 2, যদি 3 ভাবো তার সাথে প্লাস 1 করলে 4, যদি 5 ভাবো তার সাথে প্লাস 1 করলে 6, যদি 7 ভাবো তার সাথে প্লাস 1 করলে 8। তার মানে অলওয়েজ কি হচ্ছে, একটা জোড় সংখ্যা। অলওয়েজ কি হচ্ছে, একটা জোড় সংখ্যা। অলওয়েজ কি হচ্ছে, একটা জোড় সংখ্যা, তাই তো? আচ্ছা, জোড় সংখ্যাকে আমরা কি আকারে ধরি, 2m ধরে নিলাম। হ্যাঁ, জোড় সংখ্যাকে আমরা কি ধরি, 2m, যেখানে m এর মান ন্যাচারাল নাম্বার, তাই না? m এর মান যদি 1 বলো, 2 অক্ষে 2 জোড় সংখ্যা। m এর মান যদি 2 বলো, 2 দুগুণে 4 জোড় সংখ্যা। m এর মান যদি 3 বলো, 3 দুগুণে 6 জোড় সংখ্যা। m এর মান যদি 4 বলো, 4 দুগুণে 8 জোড় সংখ্যা। তাই 2m ফরম্যাটে জোড় সংখ্যাকে ধরা হয়, যেখানে m বিলংস টু n। তাহলে এইবার এই যে সমীকরণটা আমার এসেছিল, ওয়াই প্লাস 1 এর মান যদি এই সমীকরণে বসাই, x ইকুয়াল টু কি হয়ে যাবে, 2m/2, 2m/2। এই যে ওয়াই প্লাস 1 এর মান 2m, তাহলে 2m/2। ঠিক আছে, তাহলে x ইকুয়াল টু হয়ে যাচ্ছে তোমার 2m/2। তাহলে 2 2 ক্যান্সেল, তাহলে x ইকুয়াল টু m, x ইকুয়াল টু m। আর m কোথায় ছিল, বিলংস টু n, বিলংস টু n, তাই না? m কি ছিল, বিলংস টু n, ন্যাচারাল নাম্বার। এই যেখানটায় লিখেছিলাম আমি, এই যে এখানটায় লিখেছি আমি m বিলংস টু n, ন্যাচারাল নাম্বার। তাহলে x তো m এর সাথে সমান,
তাহলে এম যদি ন্যাচারাল নাম্বারে থাকে অর্থাৎ এক্স ন্যাচারাল নাম্বারেই থাকবে। এম আর এক্স তো সমান, তাহলে এম যদি ন্যাচারাল নাম্বারে থাকে এক্সও ন্যাচারাল নাম্বারে থাকবে। তাহলে ফর অল y বিলংস টু ডি এর জন্য x বিলংস টু n হয়, আর প্রদত্ত চিত্রণটা তোমাকে কি দেওয়া ছিল? f maps n to d, তাই না? f maps n to d। তাহলে দেখো আমার যে উপরিচিত্রণের শর্ত ওকে মেনেছে ও। এই যে বলেছিলাম না, ফর অল y বিলংস টু b এর জন্য x সংজ্ঞাত এবং x বিলংস টু a হয়। তার মানে y বিলংস টু b এর জন্য, তাহলে y কোডোমেইনের থাকার জন্য x বিলংস টু a হয়, x বিলংস টু ডোমেইন হয়। y বিলংস টু কোডোমেইনের জন্য x বিলংস টু a হয়, x বিলংস টু ডোমেইন হয়। তাহলে দেখো তো আমার এখানে সেটা এসছে নাকি? এই যে f such that n to d, n মানে হচ্ছে ডোমেইন যেটা ফার্স্টে থাকে ডোমেইন, d মানে হচ্ছে কোডোমেইন যেটা সেকেন্ডে থাকে সেটা হচ্ছে কোডোমেইন। তাহলে এই যে y বিলংস টু d, y বিলংস টু কোডোমেইনের জন্য x বিলংস টু n, x বিলংস টু ডোমেইন হয়। তাহলে সুতরাং এটি একটি উপরিচিত্রণ, ঠিক আছে? এইবার এই সেম উদাহরণটাই দেব, কিন্তু চিত্রণের সংজ্ঞাটাকে আমি একটু পাল্টে দিই। চিত্রণের সংজ্ঞাটাকে আমরা একটু পাল্টে দেব। তাহলে দেখো, মনে করো এবার আমি বললাম f maps n to n এবং একই fx ইকুয়াল টু 2x মাইনাস 1 দ্বারা সংজ্ঞাত, তাই তো? তাহলে দেখো n মানে স্বাভাবিক সংখ্যার সেট, n হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যা বলতে 1 2 3 4 1 2 3 4 এইভাবে চলতেই থাকছে, স্বাভাবিক সংখ্যার সেট, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে আমার কি দেওয়া আছে? f maps n to n, তার মানে ফার্স্ট এনটা হচ্ছে ডোমেইন, বাস্তব স্বাভাবিক সংখ্যা, সেকেন্ড এনটা হচ্ছে কোডোমেইন, সেটাও স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? ডোমেইন কোডোমেইন স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? এবার আমরা কি করব? ফার্স্ট স্টেপ, কোডোমেইনের অন্তর্গত যে কোনো একটা পদ ধরবো y, তাই তো? মনে করি y বিলংস টু n, কোডোমেইনের অন্তর্গত, এখানে কিন্তু ডোমেইনও n কোডোমেইনও n, তাহলে কোডোমেইনের অন্তর্গত একটা পদ হচ্ছে y। এবার ন্যাচারাল নাম্বার মানে 1 2 3 এরকম, 1 2 3 এরকম। এইবার আমরা কি করব? নেক্সট স্টেপ, y ইকুয়াল টু fx সম্পর্ক স্থাপন করব। fx বলতে 2x মাইনাস 1, তাহলে -1 যদি এপাশে নিয়ে আসো তুমি, -1 এপাশে এসে +1 ইকুয়াল টু 2x, তাহলে এখান থেকে কি পেয়ে যাব? 2x ইকুয়াল টু y প্লাস 1 ঘুরিয়ে লিখলে, তাহলে এখান থেকে আমি বলবো x ইকুয়াল টু y প্লাস 1 বাই 2, x ইকুয়াল টু y প্লাস 1 বাই 2, ঠিক আছে? y প্লাস 1 বাই 2। এইবার দেখো এখানে 1 2 3 এরকম ভাবে চলছে, তাই না? তাহলে যদি y ইকুয়াল টু 1 ভাবি, যদি y ইকুয়াল টু 1 হয়,
তাহলে দেখো এক্স ইকুয়াল টু কী হচ্ছে, কী ছিল, ওয়াই প্লাস 1/2, তার মানে 1 + 1/2, ওয়াই এর মান বসালাম, তাহলে এখান থেকে কি পাচ্ছি, এক্স ইকুয়াল টু 1। হ্যাঁ অবশ্যই 1 তো স্বাভাবিক সংখ্যা। এই যে ডোমেইনটাও তো এন, এক্স মানে ডোমেইনকে ভাবতে হবে, তাহলে ডোমেইনটাও তো এন, তাহলে এক্স বিলংস টু এন ডোমেইন। এইবার যদি ওয়াই ইকুয়াল টু 2 হয়, তাহলে দেখো তো এক্স কি হচ্ছে, 2 + 1/2, দ্যাট মিনস এক্স ইকুয়াল টু 3/2, এক্স ইকুয়াল টু 3/2, তাই না, এক্স ইকুয়াল টু 3/2, তাই না। এইটা কি এনে আছে, ভগ্নাংশ কি এনে থাকে, এন মানে তো স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 এগুলো, কিন্তু এটা তো এসছে ভগ্নাংশ, তাহলে এটা ডাজ নট বিলংস টু এন, ডাজ নট বিলংস টু এন, তাহলে আমার চিত্রণের শর্তকে ও মানলো না, ডোমেইনে ও থাকলো না, ঠিক আছে। তাহলে সুতরাং উপক্ষেত্রের দুই পদটির ক্ষেত্রে কোনো প্রাগবিম্ব নেই, কোনো প্রাগবিম্ব নেই, তাহলে এটা, সুতরাং এটি উপরিচিত্রণ, সুতরাং এটি উপরিচিত্রণ নয়, উপরিচিত্রণ নয়। এইবার তাহলে এটা আমরা কি করলাম, উপরিচিত্রণ কিনা সেটা যাচাই করলাম। এখন আমরা কি করব, মনে করো তোমাকে কোনো একটা চিত্রণ দিয়েছে, সেটা এক এক না বহু এক, সেইটা যাচাই করবে কিভাবে তুমি, সেইটা কিভাবে তুমি যাচাই করবে, এবার সেইটা বলছি। তাহলে এক এক ও বহু এক চিত্রণ যাচাই, দেখো দুটোই বলেছি আগে, আবারও বলছি, এক এক সেক্ষেত্রে আমরা কি করতাম, সেক্ষেত্রে আমরা কি করতাম, ক্ষেত্রের যে কোনো দুটি পদ, ক্ষেত্রের যে কোনো দুটি পদ, ক্ষেত্রের যে কোনো দুটি পদ x1 ও x2 এর জন্য, ক্ষেত্রের যে কোনো দুটি পদ x1 ও x2 এর জন্য কি হতো, x1 ইজ নট ইকুয়াল টু x2 হলে f অফ x1 ইজ নট ইকুয়াল টু f x2, মানে পদ আলাদা হলে প্রতিবিম্বও আলাদা, ভিন্ন ভিন্ন পদের ভিন্ন ভিন্ন প্রতিবিম্ব, ভিন্ন ভিন্ন পদের ভিন্ন ভিন্ন প্রতিবিম্ব, এটা ছিল এক এক, এটা ছিল এক এক, বা আরো একটা বলতে পারো x1 ইকুয়াল টু x2, যখন fx1 ইকুয়াল টু fx2, মানে একই পদের একই প্রতিবিম্ব, x1 আর x2 যদি আসলে একই হয়, তাহলে fx1 ইকুয়াল টু fx2 মানে প্রতিবিম্বটাও একই হয়, তাহলে x1 ইজ নট ইকুয়াল টু x2, পদ ভিন্ন হলে fx1 প্রতিবিম্ব, fx2 ও প্রতিবিম্ব ইজ নট ইকুয়াল টু মানে ভিন্ন, প্রতিবিম্ব ভিন্ন, পদ ভিন্ন, প্রতিবিম্ব ভিন্ন, x1 ইকুয়াল টু x2, পদ যদি সেম হয়, fx1 প্রতিবিম্ব ইকুয়াল টু fx2 প্রতিবিম্ব, প্রতিবিম্বও সেম, সেটা হচ্ছে এক এক। আর বহু একে কি, বহু একে কি, ক্ষেত্রের যে কোনো দুটি পদ, ক্ষেত্রের যে কোনো দুটি পদ x1 ও x2 এর জন্য, ক্ষেত্রে যে কোনো দুটি পদ x1 ও x2 এর জন্য x1 ইজ নট ইকুয়াল টু x2 যদি হয়, x1 ইজ নট ইকুয়াল টু x2 যদি হয়, fx1 ইকুয়াল টু fx2, মানে পদ ভিন্ন হতে পারে কিন্তু প্রতিবিম্বটা সেম, ভিন্ন পদের একই প্রতিবিম্ব, ভিন্ন পদ, মনে করে এই যে দুটো পদ ভিন্ন, বাট তাদের প্রতিবিম্বটা, এরা দুজন হচ্ছে
পদ বা প্রাগবিম্ব, পদ দুটো আলাদা বাট প্রতিবিম্বটা একটাই, ভিন্ন পদের একটাই প্রতিবিম্ব, বা একই প্রতিবিম্বের ভিন্ন পদের একটাই প্রতিবিম্ব, বা একই প্রতিবিম্বের একাধিক প্রাগবিম্ব। একই প্রতিবিম্বের, এখানটায় এই ছবি অনুযায়ী দেখো প্রতিবিম্ব একটা বাট প্রাগবিম্ব দুটো, একই প্রতিবিম্বের একাধিক প্রাগবিম্ব, এটা হচ্ছে বহু এক চিত্রণ। ঠিক আছে, এইবার আমরা যেটা জানবো, এটা যদিও আমাদের খুব একটা বেশি অ্যাপ্লিকেশন অঙ্কে কাজে লাগে না, তাও আমরা জানবো, সেটা হচ্ছে ইনটু। এতক্ষণ ধরে যেটা বলছিলাম সেটা ছিল অনটু বা উপরি চিত্রণ। এবার বলবো ইনটু ম্যাপিং, বা অন্তঃচিত্রণ, ইনটু ম্যাপিং বা অন্তঃচিত্রণ। ঠিক আছে, ইনটু ম্যাপিং বা অন্তঃচিত্রণ ঘটনাটা কেমন, আগে আমি সংজ্ঞাটা লিখে নিই। মনে করো এফ ম্যাপস এ টু বি অন্তঃচিত্রণ হবে, যদি উপক্ষেত্র বি সেটে অন্তত একটি পদ খুঁজে পাওয়া যায়, অন্তত একটি বা তার বেশিও হতে পারে, অন্তত একটি বা তার বেশি, ঠিক আছে, পদের ক্ষেত্র এ সেটে কোনো প্রাগবিম্ব নেই, ঠিক আছে। এটা ছবি আমি তোমাদের আগেও একে বুঝিয়েছি, তবুও দেখো আঁকলেই তোমাদের মনে পড়ে যাবে বা তোমরা বুঝতেও পারবে। দেখো আমি মনে করো দুটো সেট নিলাম, একটা হচ্ছে এ সেট আর একটা হচ্ছে বি সেট, দুটো সেট নিলাম এ বি, এরা দুজন একটা সম্পর্ক বা নিয়মে আবদ্ধ, যে নিয়মটা হচ্ছে ধরো আমি বললাম এফ নিয়ম, এবার এ সেটের মনে করো তিনটে পদ আছে, A1 A2 A3, আর বি সেটের মনে করো চারটে পদ আছে, B1 B2 B3 B4। ধরো A1 এফ নিয়মে আবদ্ধ হয়েছে B2-র সাথে, A2 এফ নিয়মে আবদ্ধ হয়েছে B1-এর সাথে, আর A3 এফ নিয়মে আবদ্ধ হয়েছে B4-এর সাথে। ঠিক আছে, তাহলে দেখো A1 প্রাগবিম্ব যুক্ত হয়েছে B2-র সাথে প্রতিবিম্ব, A2 প্রাগবিম্ব যুক্ত হয়েছে B1-এর সাথে প্রতিবিম্ব, A3 প্রাগবিম্ব যুক্ত হয়েছে B4-এর সাথে প্রতিবিম্ব। কিন্তু এই যে B3 যার কোনো প্রাগবিম্ব নেই, B3 belongs to B, যার কোনো প্রাগবিম্ব নেই, তাহলে এই ধরনের চিত্রণকেই বলা হয় ইনটু ম্যাপিং বা অন্তঃচিত্রণ। ঠিক আছে, ইনটু ম্যাপিং বা অন্তঃচিত্রণ। এইবার দেখো একটু আগেও যদি আমি উদাহরণ দিয়েছিলাম, আবারও আমি বলছি, যদি আমি বলি এফ এটা হচ্ছে ইমেজ ধরো ইমেজ সেট, তাহলে ইমেজ সেট মানে যারা যুক্ত হয়েছে, ইমেজ সেট বলতে যারা যুক্ত হয়, সেই পদগুলো নিয়ে তৈরি সেট। তাহলে কারা কারা যুক্ত হয়েছে, B1 B2 B4, আবার এই যে B1
B2 B4 এরা কোথার থেকে এসছে? বি সেট থেকে এসছে, বি সেট থেকে এসছে। আবার বি সেটে কিন্তু একটা এক্সট্রা এলিমেন্ট আছে B3, ভালো করে দেখো এই জায়গাটা মার্কিং করো। B1 B2 B4 এরা কোথার থেকে এসছে? বি সেট থেকে এসছে। এবার এরা তিনজন ছাড়াও বি সেটে কিন্তু একটা এক্সট্রা এলিমেন্ট আছে B3, একটা এক্সট্রা এলিমেন্ট আছে B3। তার মানেটা কি? এফ এ সাবসেট অফ বি, তাই না? এক্সট্রা এলিমেন্ট আছে যেহেতু, এফ এ সাবসেট অফ বি। তাহলে যদি ইমেজ সেটটা সাবসেট হয়, যদি ইমেজ সেটটা সাবসেট হয় তাহলে সেটা হচ্ছে অন্তঃচিত্রণ। আর ইমেজ সেটটা যদি সমান হয়, যেটা একটু আগে বললাম, তাহলে সেটা উপরিচিত্রণ। যদি সমান হয় তাহলে উপরিচিত্রণ, যদি সাবসেট হয় তাহলে সেটা অন্তঃচিত্রণ। ঠিক আছে, এইবার আমরা ক্লাস 12-এ চিত্রণের একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক জানবো, সেটা হচ্ছে বাইজেক্টিভ ম্যাপিং। বাইজেক্টিভ ম্যাপিংটা কি? বাইজেক্টিভ ম্যাপিং পরীক্ষায় এটার উপর নির্ভর করে অনেক অঙ্ক আসে। বাইজেক্টিভ ম্যাপিং, ঠিক আছে, কি? এই কারণে আমি এটাকে ভিভিআই দিয়েছি। মনে করো এফ ম্যাপস এ টু বি, চিত্রণটি বাইজেক্টিভ, চিত্রণটি বাইজেক্টিভ চিত্রণ, চিত্রণটি বাইজেক্টিভ চিত্রণ বলা হবে যদি এফ চিত্রণটি এক এক এবং উপরিচিত্রণ হয়। কোনো একটা চিত্রণ যদি একত্রে এক এক এবং উপরিচিত্রণ হয় তবেই সেটাকে বলা হবে বাইজেক্টিভ ম্যাপিং। ঠিক আছে, যদি এক একও হবে আবার উপরিচিত্রণও হবে, এক একও হবে আবার উপরিচিত্রণও হবে। যদি হয় তবেই কিন্তু সেটাকে বাইজেক্টিভ বলা হবে, না হলে কিন্তু বাইজেক্টিভ বলা হবে না। যেমন ধরো, তাহলে বাইজেক্টিভ, ধরো এফ ম্যাপস আর টু আর, এফ ম্যাপস আর টু আর, ফার্স্ট আরটা হচ্ছে ডোমেইন, সেকেন্ড আরটা হচ্ছে কোডোমেইন। ঠিক আছে, তাহলে এই চিত্রণটা সংজ্ঞাত কি দ্বারা? fx ইকুয়াল টু ax প্লাস বি দ্বারা। আর আর মানে হচ্ছে বাস্তব সংখ্যার সেট, আর মানে হচ্ছে বাস্তব সংখ্যার সেট। তাহলে এফ চিত্রণটা বাইজেক্টিভ কিনা তোমাকে বলেছে। তাহলে বাইজেক্টিভের জন্য কি কি করতে হবে? এক একও দেখাতে হবে আবার উপরিচিত্রণও দেখাতে হবে, এক একও দেখাতে হবে আবার উপরিচিত্রণও দেখাতে হবে। যদি এক এক এবং উপরিচিত্রণ হয় তাহলে সেটা বাইজেক্টিভ, আর যদি না হয় তাহলে বাইজেক্টিভ নয়। তাহলে দেখো ফার্স্টে আমি এক এক দেখছি। তাহলে এক একের জন্য কি করতে হবে? আমরা প্রথম পর্বের ভিডিওতে বলেছি, সেটা হচ্ছে মনে করি এফ এর ক্ষেত্রের অন্তর্গত, ক্ষেত্র বলতে ডোমেইন, ক্ষেত্রের অন্তর্গত দুটি পদ যথাক্রমে x1 ও x2, দুটি পদ যথাক্রমে x1 ও x2। তাহলে এবার আমরা কি করতাম? একটা সম্পর্ক স্থাপন করতাম, এফ অফ x1 ইকুয়াল টু এফ অফ x2, তাই তো? একদম সেম যা বলেছিলাম পদ্ধতি। তাহলে এফ এক্স যদি এ এক্স প্লাস বি হয়, এফ এক্স যদি এ এক্স প্লাস বি হয়, তাহলে এফ এক্স ওয়ান কী হবে? এ এক্স ওয়ান প্লাস বি। আর এক্স টু কী হবে? এ এক্স টু প্লাস বি। তাহলে দুই পাশ থেকে বি বি কেটে গেল, তাহলে রইল কি? এ এক্স ওয়ান ইকুয়াল টু এ এক্স টু, দুই পাশ থেকে এ কেটে গেল, এক্স ওয়ান ইকুয়াল টু এক্স টু। তাহলে এফ এক্স ওয়ান ইকুয়াল টু এফ এক্স টু থেকে যদি এক্স ওয়ান ইকুয়াল টু এক্স টু আসে সেটাকে বলা হয় এক এক চিত্রণ, তাই না? ওয়ান ওয়ান ম্যাপিং, ওয়ান ওয়ান ম্যাপিং। এইবার নেক্সট স্টেপ কি ছিল উপরিচিত্রণের জন্য? এই যে এইমাত্র 4টে ধাপ লিখেছিলাম, সবার প্রথম তোমাকে মনে করতে হবে, আরও মনে করি
আরো মনে করি এফ এর উপ অঞ্চলের যে কোনো একটি পদ ওয়াই, তাহলে তোমাকে সম্পর্ক স্থাপন করতে হবে ওয়াই ইকুয়াল টু এফ এক্স। সম্পর্ক স্থাপন করতে হবে ওয়াই ইকুয়াল টু এফ এক্স। এইবার এফ এক্স বলতে এ এক্স প্লাস বি। এবার তোমাকে কি করতে হবে, এক্স কে ওয়াই এর আকারে প্রকাশ করতে হবে, তাই না? এক্স কে ওয়াই এর আকারে প্রকাশ করতে হবে, তাই না? তাহলে দেখো এক্স কে যদি ওয়াই এর আকারে প্রকাশ করতে হয় তাহলে আমি ঘুরিয়ে লিখছি এ এক্স প্লাস বি ইকুয়াল টু ওয়াই। তাহলে বি ওই পাশে গেলে এ এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস বি, তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস বি বাই এ। ঠিক আছে, ওয়াই মাইনাস বি বাই এ। এইবার দেখো আমাদের এক্স কোথায় আছে, অঞ্চলের অন্তর্গত, তাই না? তাহলে এক্স বিলংস টু আর, ডোমেইন, আর ওয়াই কি উপ অঞ্চলের অন্তর্গত। আমরা এইমাত্র লিখেছিলাম, মনে করি ওয়াই হচ্ছে আর কোডোমেইন, উপ অঞ্চল, কোডোমেইন। তাহলে দেখো ওয়াই এর মানও বাস্তব সংখ্যা, তাহলে যে কোনো বাস্তব সংখ্যা যদি আমরা এখানে বসাই, বাস্তব সংখ্যা মানে কি সব, পজিটিভ, নেগেটিভ, জিরো, রুট, ফ্র্যাকশন, যা যা হয় সব বাস্তব সংখ্যা, সব বাস্তব সংখ্যার মধ্যে পড়ে। তাহলে ওয়াই এর মান যেমন বাস্তব সংখ্যাই হোক না কেন, এটা যদি ভগ্নাংশও আসে তাও এক্স, এই যে বাস্তব সংখ্যা। যদি ওয়াই এর মান বসানোর পরে এটা নেগেটিভ আসে তাও এক্স, নেগেটিভ বাস্তব সংখ্যা। যদি ওয়াই এর মান বসানোর পরে এটা পজিটিভ আসে তাও এই যে আর বাস্তব সংখ্যা। তাহলে যা খুশি বসাই না কেন আমরা এটা বাস্তব সংখ্যাই পাবো, কারণ বাস্তব সংখ্যার মধ্যে পজিটিভ, নেগেটিভ, রুট, ফ্র্যাকশন যা আছে সব। তাহলে ফর অল ওয়াই বিলংস টু আর এর জন্য, কোডোমেইনের জন্য এক্স বিলংস টু আর ডোমেইন হয়। তাহলে সুতরাং এফ চিত্রণটি একটি উপরিচিত্রণ, এফ চিত্রণটি একটি উপরিচিত্রণ। তাহলে এক এক প্রমাণ করলাম, উপরিচিত্রণ প্রমাণ করলাম, আর এক এক উপরিচিত্রণ একই সাথে হলে সুতরাং এফ একটি বাইজেক্টিভ, এফ একটি বাইজেক্টিভ ম্যাপিং বা বাইজেকশন, বাইজেক্টিভ ম্যাপিং বা বাইজেকশন। এই হলো আমার চিত্রণ বা অপেক্ষক। ঠিক আছে, বোঝা গেল পুরোটা?